আচ্ছা, অ্যাসাইনমেন্ট 10 মার্কস, গুগল ফর্ম 20 মার্কস। শুধু এটুকুই জানেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই দুইটার মধ্যে দুটারই কিন্তু আপনারা মানে এরকম না যে অভ্যস্ত না, এরকম তো না, এরকম তো না যে দুটাতে তো আপনারা অভ্যস্ত, ঠিক কি না? জি স্যার। স্যার আমার গুগল ফর্মে স্যার এমসিকিউ টাইপের অভ্যস্ত, কিন্তু স্যার যদি বড় কোশ্চেন বা 2-3 মার্কের আসে স্যার ওটাতে অভ্যস্ত না স্যার, লিখে টাইপ করে। এখন সেটা অভ্যস্ততাতে নিয়ে আসতে হবে। লিখে টাইপ করাটা আমি যদি 2 থেকে 3 সেন্টেন্সে দেই, সেখানে অভ্যস্ততা নিয়ে আসতে হবে। সেটা সেটা পারতে হবে। আর টাইমটা কতক্ষণ দিবেন? আচ্ছা, টাইম ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের এই রুটিনের মধ্যে দেওয়া থাকবে, সেটা পেয়ে যাবেন। ওকে, রুটিন এখন আপনাদের ডিপার্টমেন্ট থেকে কিভাবে ইনস্ট্রাকশন হয়, একটু ওয়েট করেন। আর 1 ঘন্টা হবে। আচ্ছা, 1 ঘন্টা না? তাহলে তো জেনেই গেলেন 1 ঘন্টা। আমার কাছে যেটা রুটিন পাঠানো হয়েছে সেটা ড্রাফট, তো সেটা আমি বলতে পারছি না। এখানেও 1 ঘন্টা দেওয়া আছে, কিন্তু বাট ফাইনালি যেটা দেওয়া হবে এটাই হবে হচ্ছে আসল। হ্যাঁ, ওই পেয়ে যাবেন, ওই যে 1 দিন ওয়েট করেন, পেয়ে যাবেন। ডোন্ট ওয়ারি। একটু কি টাইম কি বাড়ানো হতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম কি একটু বাড়ানো হতে পারে না? না না, টাইম যেটা দেওয়া থাকবে সেটাই থাকবে। ওকে, সেটাই থাকবে। এখন এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এই যদি পসিবল হয় ওই স্পেসিফিক টাইমটাতে ইন্টারনেট কানেকশন যাতে ডিসকানেক্টিভিটি না চলে আসে, ওটা দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? স্যার আমাদের তো এখানে স্যার গ্রাফের কিছু বিষয় আছে স্যার, আমাদের কিছু ডাটা দিলেন, যদি বলেন যে গ্রাফ ড্র করতে, তখন স্যার ফাইলের কোনো কি অপশন থাকবে, বা ফাইল দিতে তো একটা সময় লাগবে। হুম, যদি এরকম থাকে অবশ্যই ফাইল দেওয়ার অপশন থাকবে, কোনো জায়গা থাকবে। ওকে, ফাইল আপনারা তো আপলোড করতেই পারেন না? এখানে কিভাবে স্যার ফাইল আপলোড করতে স্যার আবার এক্সট্রা সময় থেকে কিছু, যেমন ছবি তুললে স্যার পিসিতে কানেকশন দিয়ে আপলোড করা স্যার, এই ক্ষেত্রে এটা সমস্যা নেই, এরকম টাইম দিয়ে দেওয়া হবে আপনাদের। আর খুব বেশি টাইম দেওয়া হয় না, শুধুমাত্র হচ্ছে আপনারা মিস ইউজ করেন বলে। স্যার একটা বিষয় হচ্ছে কি স্যার, আমরা যখন অফলাইনে পরীক্ষা দিছিলাম তখন 20 মিনিট 20 মার্কের জন্য 1 ঘন্টা ছিল, বুঝছেন? এখনো 20 মার্কের জন্য 1 ঘন্টা দিতেছে। এখানে তো যেমন কম্পিউটার টাইপিং করা বা ছবি তোলা, ওগুলা কিন্তু এমনি অফলাইনের তুলনা অনেক লেট লেট আর কি, সময় বেশি লাগে। এই জিনিসটা কি না, আমি বলি এখানে মিনিমাম তো 5-6 মিনিট তো এক্সট্রা তো দেওয়াই উচিত ছিল। আমার কথা শোনেন, এখানে এখন টাইমটা হচ্ছে বড় কথা, হচ্ছে আপনাকে কি জিনিস অ্যান্সার করতে হবে সেটা বড় কথা না, নাকি টাইমটা বড় কথা? মানে টাইম আসবে পরে, কিন্তু ওই টাইমটার মধ্যে আপনি আগে কি লিখতেন আর এখন কি লিখবেন সেটা হচ্ছে ফ্যাক্ট। 1 ঘন্টার মধ্যে যদি আপনাকে অল্প কিছু লিখতে দেওয়া হয়, আশা করি সেটা সমস্যা হওয়ার কথা না। সবকিছু চিন্তা ভাবনা করেই করা হবে। আপনাদের মধ্যে এরকম এতদিন পর্যন্ত করে আসছেন, ডেফিনেটলি এরকম কিছু দেওয়া হয় না যেটা ইম্পসিবল। সেটা কি দেওয়া হয়েছে? পসিবিলিটির মধ্যে থেকেই করা হয়েছে। কিন্তু স্যার, কিন্তু আমাদের লাস্ট সেমিস্টার গুলো তো যেভাবে ভাইবা নেওয়া হতো, সেরকম নিলে প্রবলেম কোথায় বুঝলাম না। সেরকম নিলে প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি প্রবলেম আছে বলেই তো এই চেঞ্জটা করা হয়েছে। কিছু সমস্যা থাকার কারণেই কিন্তু এটা নেওয়া হচ্ছে। সেটার ক্ষেত্রে আপনাদেরও কিন্তু অনেক ধৈর্য সহকারে বসে থাকতে হয়, ঘন্টার পর ঘন্টা, ঠিক না? ঠিক আছে, বসে থাকতে হবে। সেই দিক থেকে এটা একটা সলিউশন, ওয়ান কাইন্ড অফ সলিউশন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম শুরু করি আমি। এক্সাম ছিল, তাই তো? স্যার ওই যে এক্সামের আগে পিপিএফ গ্রাফ দেখাইছিলেন, গ্রাফের পরে আরো কি যেন দেখাইছিলেন, টাইপস অফ অপরচুনিটি কোর্স দেখানো হয়েছে। হ্যাঁ, টাইপস অফ অপরচুনিটি। গুড। এখন আমি এই চ্যাপ্টারের লাস্ট টপিক, হ্যাঁ দেখেন,
আর এখান থেকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, একটু মিউট করেন। আমি শেয়ার দেই। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এখানে দুইটা ফ্যালাসির কথা বলা আছে। ওকে, অপরচুনিটি কস্টের পরেরই আমরা একটু যদি আগে যাই, যে অপরচুনিটি কস্ট আমরা দেখেছিলাম যে অপরচুনিটি কস্ট বলতে আমরা বুঝাই সেই ধরনের কস্টকে যেখান ক্ষেত্রে একটা জিনিস পেতে হলে আমাকে আরেকটা জিনিস বেস্ট অল্টারনেটিভ যেটা আমি ছেড়ে দিচ্ছি, যেটা ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে কস্ট, আর যেটা করতেছি সেটা হচ্ছে অপরচুনিটি। অপরচুনিটি কস্ট তিন প্রকার: ইনক্রিজিং অপরচুনিটি কস্ট, ডিক্রিজিং অপরচুনিটি কস্ট, আর হচ্ছে কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। ইনক্রিজিং অপরচুনিটি কস্ট সেটা যখন আমার স্যাক্রিফাইসটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে। ওকে, আমার প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি একটাকে প্রোডাকশন বাড়াই, একটা প্রোডাকশন যদি ডিক্রিজ করি, ডিক্রিজ করাটাই শুধু ডিক্রিজিং অপরচুনিটি কস্ট না, বা ইনক্রিজিং অপরচুনিটি কস্ট না। ডিক্রিজ করার মধ্যে যদি ডিক্রিজিং এর রেটটা যদি ইনক্রিজিং রেটে ডিক্রিজ করে, সেটাকে আমি বলবো হচ্ছে ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। আর প্রোডাকশন ডিক্রিজ করার ক্ষেত্রে ডিক্রিজিং রেটটা যদি ডিক্রিজিং রেটে হয়, সেটাকে আমরা বলবো ডিক্রিজিং অপরচুনিটি কস্ট। আর কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট কোনটা? যদি ওই যে প্রোডাকশনটা কমে যাচ্ছে, কমে যাওয়ার রেটটা যদি ফিক্সড রেটে হয়, সেটাকে বলবো আমরা কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট। আচ্ছা, এখন এটার মধ্যে কিন্তু আমরা টেবিলও চিন্তা করতে পারি, টেবিল চিন্তা করতে পারি, গ্রাফ চলে আসবে। ওকে, টেবিল গ্রাফ কি দেখানো হয়েছিল না তিনটারই? জি স্যার। গুড। আচ্ছা, এখন আসেন ফ্যালাসি কাকে বলে। হোয়াট ইজ ফ্যালাসি? এই ফ্যালাসি মানেই হচ্ছে কি ভুল ধারণা, হ্যাঁ, ভুল আইডিয়া। ফ্যালাসি মানেই হচ্ছে ভুল আইডিয়া। আমরা ভুল আইডিয়াগুলো আমরা কোন কোন জায়গায় করি, হ্যাঁ, ভুল ধারণাগুলো আমরা কোন কোন জায়গায় আমরা সচরাচর করে থাকি, সেই ফ্যালাসিগুলো হচ্ছে ইকোনমিক্স কনসিডার করে, চিন্তা করে। তার মানে ওই ভুলগুলো আমরা করবো না। ওকে, তো প্রথম ভুলটা হচ্ছে পোস্ট হক ফ্যালাসি। এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড না, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। পোস্ট হক ফ্যালাসি, ওকে, মানে হচ্ছে আফটার দিস বিকজ অফ দিস। এটার মানে হচ্ছে আফটার দিস বিকজ অফ, কথাটা শুনতে অন্যরকম লাগতেছে, আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, ইংলিশ মিনিং হচ্ছে আফটার দিস বিকজ অফ দিস। আরেকটা হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। ওকে, আমি এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, তাহলে প্রথমটা কি? পোস্ট হক ফ্যালাসি মানে হচ্ছে যে, আমি কিন্তু ভুলটা বলবো, হ্যাঁ, ভুল, আমি ভুলটাই বলবো। এখান থেকে আপনারা সঠিকটা খুঁজে বের করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে আমরা ভুলটা কোন জায়গায় করি। ওকে, আমি ভুলটাই বলবো, ভুল সিচুয়েশনটাই বলবো। সো when an event occur, ওকে, ধরেন কোন একটা ঘটনা ঘটে গেল, ঠিক পরবর্তীতে আরেকটা ঘটনা ঘটলো, আমরা কি করি? প্রথম ঘটনাটাকে দ্বিতীয় ঘটনার কারণ হিসেবে উল্লেখ করি। ওকে, এটা কিন্তু আমি পোস্ট অফ ফ্যালাসিটা বললাম। প্রথম ঘটনাটাই একমাত্র দ্বিতীয় ঘটনাটার কারণ। এটা কিন্তু আমি ভুলটা বললাম, তাহলে সঠিকটা কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। যদি এরকম হয়, কিছুদিন আগে একটা নিউজ আসছে, ওকে, এই বছর ধরেন গাছে প্রচুর মুকুল আসছে, আমের মুকুল। রাজশাহী কেউ আছেন এখানে? রাজশাহী, নওগাঁ, ওদিকে কেউ আছেন এখানে? দিনাজপুর। দিনাজপুরের আছেন জাহিদুল না? ইয়েস স্যার। আর রাজশাহীর ওদিকে কেউ নাই? চাপাই, রাজশাহী? এদিকেও অনেক মুকুল আসছে স্যার।
আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি এটা বলা হয় যে আমের মুকুল প্রচুর আসছে বলে এবার আমের উৎপাদন অনেক ভালো হবে, ওকে, আমের মুকুল প্রচুর আসার কারণে কি আমের ফলাফল ভালো হবে এটা আমি বলতে পারবো শুধুমাত্র আমের মুকুলের কারণে? না স্যার। না স্যার। তার মানে কি আফটার দিস বিকজ অফ দিস, এখান থেকে রিলেট করতে হবে কিন্তু, মানে আমের মুকুলের পরে আমের উৎপাদন ভালো হয়েছে, একমাত্র আমের মুকুলের কারণে হচ্ছে আমের উৎপাদন ভালো হয়েছে। এটা কিন্তু আমি একমাত্র কারণটা কিন্তু আমি বলতে পারছি না। এটা তার কি কি আছে? পরিচর্যা চলে আসবে না? পরিচর্যা, তারপরে পরিবেশের বিভিন্ন ইফেক্ট, তাপমাত্রা বিভিন্ন। হ্যাঁ, অর্থাৎ এখন হয়তো আমের মুকুল আসছে, কিন্তু 2 দিন পরে ওকে যদি অধিক বৃষ্টিপাত চলে আসে, ইয়া হইলো কি জানি বলে, ওই যে শিলাবৃষ্টি হইলো, কালবৈশাখী ঝড় হলে তো পরে আবার হ্যাঁ শিলাবৃষ্টি হইলো, শিলাবৃষ্টি হতে পারে না, তারপরে পোকামাকড়ের উপদ্রব হতে পারে। এখন যদি বিভিন্ন ধরনের স্প্রে চলে আসছে তারপরে হইতে পারে, ওকে। তার মানে কি শুধুমাত্র আমের মুকুলের কারণেই যে আমের উৎপাদন ভালো হবে এটা আমি বলতে পারছি, এটা হচ্ছে একটা ভুল ধারণা, ওকে। there are some other reasons, বুঝতে পারছেন? ধরেন আমরা কি করি, আমি একটা এক্সাম্পল দিই, অ্যাক্সিডেন্ট হলেই কি করি আমরা, বাস ড্রাইভারকে দোষ দিই, ঠিক না? আমরা কিন্তু এই ভুলটাও করে থাকি কিন্তু সচরাচর, রাইট? যে বাস, কিন্তু এর পিছনে যে আরো অনেক কারণ থাকতে পারে, কিন্তু থাকতে পারে না? অনেক সময় যে অ্যাক্সিডেন্ট করলো তারও দোষ থাকতে পারে, অনেক সময় রং সিগন্যাল হইতে পারে না? মানে ভুল একটা সিগন্যাল দিয়ে দিল ট্রাফিক, ওটার কারণে কিন্তু হইতে পারে, অথবা রাস্তার সমস্যা থাকতে পারে, হ্যাঁ রাস্তা মেকানিক্যাল ফেলিয়ার থাকতে পারে, হ্যাঁ। কোনো সময় তারপর হচ্ছে ধরেন হচ্ছে রাস্তা একটু স্লিপারি থাকতে পারে, ওয়েদারের কারণে হইতে পারে আবার অনেক সময়, ওকে। দেখেন কুয়াশার কারণে কিন্তু অনেক সময় কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে কি আমরা শুধুমাত্র একটা জিনিসকেই যখন আমরা কারণ হিসেবে উল্লেখ করবো, একটা জিনিসকেই, ওকে, তখন সেক্ষেত্রে এখানে হতে পারে যে এটা একটা ফ্যালাসি ক্রিয়েট করবে, ভুল ধারণা ক্রিয়েশন করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আশা করি বুঝতে পেরেছেন পোস্ট ফ্যালাসিটা কি। জি স্যার। তারপরে আসেন হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন, এটাও একটা ভুল ধারণা, এটা কি, এটা আমরা সচরাচর করে থাকি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি প্রায় এক্সাম্পলটা আমি দেই। ধরেন যখন মুভি দেখতে গেলেন, ওকে, থিয়েটারে, ওকে, স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যান আপনারা, দেখছেন কেউ কে আছেন? কেউ গেছেন স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে? স্টার যায় না স্যার, ব্লকবাস্টার গেছিলাম। কোথায়? যমুনাতে? ভালো বেশি কোনটা? ও দুইটাতে তো জান নাই, কম্পেয়ার করবেন কিভাবে? আচ্ছা, যমুনাতে গেছেন কিন্তু ইয়েতে যান নাই কেউ, বসুন্ধরাটায়? হ্যাঁ গেছি স্যার। জি স্যার গেছি। কয়বার গেছেন ভাইয়ান? একবারই স্যার। আচ্ছা, আর অন্তর গেছেন? জি স্যার একবারই গেছি বসুন্ধরায়। আচ্ছা, আমি কোনটাতেই যাইনি। হ্যাঁ স্যার দুইটাতেই গেছি। ভেরি গুড, এই কাউসারকে দরকার। আচ্ছা, এখন আমাকে বলেন কাউসার, যে বসুন্ধরার যে আপনার থিয়েটার হলটা আছে, ওটা কোন পজিশনে দেখলে মুভিটা ভালো দেখা যায়? সামনে? স্যার মিডলে স্যার, মানে স্যার একদম উপর থেকে দুইটা বা একটা সিট নিচে বসলে মাঝখান থেকে, তখন একটু দেখতে ভালো লাগে। সামনে বসে কি অনেকে কিন্তু অনেক সময় না বুঝে কিন্তু সামনে যে বসে থাকে, সামনে বসে
জি স্যার, অনেকে না বুঝে, আবার অনেকে অনেক সময় স্যার টিকিট কিনতে গেলে যে সাইডের টিকিট দিয়ে দেয়, তখন স্যার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে মাঝামাঝি, মানে রোয়েরও মাঝামাঝি, জি স্যার। থিয়েটারেরও মাঝামাঝি এরকম জায়গায় বসলে। হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তার মানে পুরো স্ক্রিনটা আপনি তখন চোখ দিয়ে দেখতে পাবেন, সামনে বসলে তো পুরো স্ক্রিন দেখা যাবে না, দেখা জি গেলে স্যার। স্ক্রিনের একটা পোর্শন দেখতে পারবেন। আচ্ছা গুড। এখন আমার কথা হচ্ছে এই এক্সাম্পলটা আমরা এই ফ্যালাসি অফ কম্পোজিশনের ক্ষেত্রে ইউজ করবো। সেটা কেমন? সেটা কি, ধরেন এই কাউসার ধরেন হচ্ছে মাঝামাঝি বসে আছে, ওকে, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের মাঝামাঝি, যে জায়গা থেকে খুব ভালো দেখা যায়, ওকে। তার মানে এখন উনি যদি চিন্তা করে যে আমি হয়তো ভালো দেখতেছি, তার মানে এই থিয়েটারের অন্যান্য যারা আছে তারা তো আমার মতোই দেখতেছে, ভালোই দেখতেছে। উনি যদি এই এই চিন্তাটা যদি ওনার মাথার মধ্যে চলে আসে, এটা কিন্তু একটা ভুল ধারণা হবে। মানে আমি ভালো আছি, আমি ভালো দেখতেছি, তার মানে সবাই ভালো আছে, সবাই ভালো দেখতেছে, এই ধারণাটা যদি থাকে তাহলে এটা কিন্তু একটা ফ্যালাসি ক্রিয়েট করবে, ভুল ধারণা ক্রিয়েট করবে। স্যার আমি চোখ বন্ধ করছি বলে পুরো পৃথিবী অন্ধকার। হ্যাঁ, সবাই ওনার মতো যদি মনে করে যে পুরো আসলে তো পুরো পৃথিবী অন্ধকার, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না, ওনার জন্য প্রযোজ্য শুধুমাত্র। কিন্তু উনি যদি এটা চিন্তা করে যে সবার জন্যই প্রযোজ্য, তাহলে কি হবে, এটা একটা ফ্যালাসি ক্রিয়েট করবে। ওকে, রাইট। এখন তারপর হচ্ছে বাসের সিটে, বাসে আপনি বলেন হচ্ছে ধরেন মোটামুটি সামনে থেকে 2-3টা সিট পরে বসলেন, ওই জায়গাটা কিন্তু ভালো, সেফ, ওকে, এবং জার্নিটা এনজয় করা যায়। কারণ উনি যদি চিন্তা করে যে আমি এনজয় করতেছি, তার মানে বাসে অন্যান্য যারা আছে সব সিটে, পিছনের সিট সহ সবাই মানে আমার মতো এনজয় করতেছে, তাহলে কিন্তু এটা একটা ভুল ধারণা হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, আপনারা ক্রিকেট খেলা দেখতে গেছেন না স্টেডিয়ামে? জি স্যার। জি স্যার। কোন পজিশনটাতে দেখলে ক্রিকেট খেলাটা ভালো দেখা যায় বন্ধু? সামনে থেকে। কোন পজিশনটা কোনটা? স্যার সবচেয়ে উপরে থেকে। ওই লং অন এর দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, সাইড স্ক্রিনের আশেপাশে, সাইড স্ক্রিন তো চিনেন? হ্যাঁ, সাইড স্ক্রিনের সাথে বসলে, আশেপাশে বসলে কিন্তু আপনি বলের মুভমেন্ট বুঝতে পারবেন, ব্যাটসম্যান যদি 4 মানে বুঝতে পারবেন, কট বিহাইন্ড হলে বুঝতে পারবেন, বোলিং এর মুভমেন্ট বুঝতে পারবেন। কিন্তু যে মাঝামাঝি মিড উইকেটে যে বসে থাকবে একদম মাঝামাঝি, ওকে, স্যার সে 2D তে দেখবে কোন দিকে গেল কিছু বুঝতে পারবে না, বল কোন দিকে টার্ন নিল। হ্যাঁ, উনি কিন্তু ভালো বুঝতে পারবে না, স্পিনারের স্পিন বুঝতে পারবে না, ঠিক কি না? আমি কি ভুল বললাম? তার মানে হ্যাঁ, তার মানে ওই সাইড স্ক্রিনের আশেপাশে যদি বুঝতে পারেন, তাহলে কি বলতে পারবেন, বলের মুভমেন্ট ভালো বুঝতে পারবেন, বলটা কোথায় গেল, কি হইলো সব বুঝতে পারবেন, ঠিক আছে। এলবিডব্লিউ বুঝতে পারবেন, যে মাঝামাঝি বসে আছে সে এলবিডব্লিউ বুঝতে পারবে, মানে আসলে হয়েছে কি না না হয়েছে কিন্তু সে বুঝতে পারবে না। তার মানে এখন কেউ একজন সাইড স্ক্রিনের পাশে বসে আছে, সে যদি এটা চিন্তা করে যে না আমি মনে ভালো দেখতেছি, তার মানে স্টেডিয়ামে যতগুলো দর্শক আছে তারাও ভালো দেখতেছে, এটাই হচ্ছে একটা ফ্যালাসি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। জি স্যার। স্যার যেমন মেডে যদি দুটার মধ্যে ডিফারেন্সটা কি স্যার? মানে এই না যে সবাই ভালো ফ্যালাসি আর কম্পোজিশনের মধ্যে। না, আগে 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 সুমন কি যেন বলতে যাচ্ছিলেন? স্যার বলতেছিলাম মিড পরীক্ষা যদি সবাই যদি ভালো পরীক্ষা দেয়, তার মানে এই না যে সবাই ভালো পরীক্ষা দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি যদি এটা মনে করে যে না আমি ভালো পরীক্ষা দিচ্ছি, তার মানে সবাই ভালো পরীক্ষা দিচ্ছে, তাহলে একটা ভুল ধারণা হবে। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য জানতে চাচ্ছিলেন যাই, সেটা হচ্ছে পার্থক্য অনেক, দুটোই ভুল ধারণা। একটা হচ্ছে কারণ এবং ফলাফল, পোস্ট অফ ফ্যালাসি। এটা হচ্ছে স্যার কারণ। তাহলে যারা একটু খারাপ স্টুডেন্ট থাকে, ওরা যদি মনে করে যে ভালো পরীক্ষা দিছে, তাহলে ওরা তো বলতেই পারে যে প্রশ্ন ইজি ছিল। এরকম না, যারা খারাপ পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, কেউ একজন যদি মনে করে ওকে যে আমার পরীক্ষা আজকে ভালো হয় নাই, তার মানে সবারই মনে ভালো হয় নাই, এটাও কিন্তু একটা ফ্যালাসি ক্রিয়েট করবে, ঠিক আছে। একজন খারাপ স্টুডেন্ট, সে ভালো পরীক্ষা দেয় নাই, ওকে, সে যদি মনে করে যে আমি খারাপ পরীক্ষা দিচ্ছি, তার মানে সবাই খারাপ পরীক্ষা দিচ্ছে, এটাও একটা ফ্যালাসি। আচ্ছা, পার্থক্যটা হচ্ছে অনেক। পার্থক্যটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, পোস্ট অফ ফ্যালাসির ক্ষেত্রে আমরা সেটা চিন্তা করব, কারণ এবং ফলাফল খুঁজবো পোস্ট অফ ফ্যালাসির ক্ষেত্রে,
এটা ঘটনা ঘটে গেল, এর কারণগুলো কি কি? কারণ একটা হলে সেটা, কারণ একটাকে শুধু দায়ী করলে সেটা পোস্ট অফ ফেলাসি হবে, আর ফেলাসি অফ কম্পোজিশন হচ্ছে অন্য জিনিস। ওকে, এটা কি একটা জিনিস পার্টিকুলারলি কারো কারোর জন্য ভালো হলো, তার মানে এটা ধরা যাবে না যে সেটা সবার জন্য ভালো, বা সবার জন্য যেটা ভালো সেটা পার্টিকুলারলি কারো কারোর জন্য সেটা সব ভালো নাও হইতে পারে। এটা হচ্ছে একটা ফেলাসি, যেটা দুই জিনিস কিন্তু কিন্তু হ্যাঁ। তাহলে ফ্যালাসি অফ কম্পোজিশনটাকে আমরা এভাবে বলি, ওকে, হোয়াট ইজ ট্রু ফর পার্ট, ট্রু বলতে ভালো যেটা, হোয়াট ইজ ট্রু ফর এ পার্ট দ্যাট অলসো ট্রু ফর অল, হোয়াট ইজ ট্রু ফর অল দ্যাট অলসো ট্রু ফর এ পার্ট। ট্রু বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা ভালো, অ্যাপ্লিকেবল, মানে কারো কারোর জন্য যে জিনিসটা ভালো সেটা সবার জন্য ভালো। আমি কিন্তু ভুলটা বলতেছি, রিমেম্বার, আমি কিন্তু সঠিকটা বলতেছি না। ওকে, আমি কিন্তু ভুলটাই বলতেছি। ওকে, অর্থাৎ কোন একটা জিনিস কারো কারোর জন্য ভালো মানে সেটা সবার জন্য ভালো, আর যেটা সবার জন্য ভালো সেটা কারো কারোর জন্যও ভালো। এটা কিন্তু ভুল ধারণা। তাহলে সঠিক ধারণাটা কি হবে? কারো কারোর জন্য একটা জিনিস ভালো হলেও সেটা সবার জন্য ভালো নাও হতে পারে, সবার জন্য যেটা ভালো সেটা কারো কারোর জন্য ভালো নাও হতে পারে। এটা হচ্ছে সঠিক ধারণা, সঠিক কথা, এটা সত্য কথা। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যারের ডিসকানেক্ট হয়ে গেছে, আবার আসছে। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এই সকালবেলা এই প্রবলেমটা করতেছে বেশ কিছুদিন ধরে। আচ্ছা, তার মানে যেটা বলছিলাম, যেখানে আমরা এই যে ফ্যালাসি অফ কম্পোজিশনটা কি, যেটা হচ্ছে কারো কারোর জন্য যেটা ভালো সেটা সবার জন্য ভালো, সবার জন্যই ভালো, আর সবার জন্য যেটা ভালো সেটা কারো কারোর জন্য ভালো। এটা কিন্তু ভুল ধারণা, আমি কিন্তু ভুলটা বললাম, ধারণা আছে। এটা কিন্তু ভুলটা বললাম। সঠিকটা কি হবে? কারো কারোর জন্য যেটা ভালো সেটা সবার জন্য ভালো সবার জন্য নাও, ভালো নাও হতে পারে। আর সবার জন্য যেটা ভালো সেটা কারো কারোর জন্য ভালো নাও হতে পারে। কারোর জন্য বলতে স্পেসিফিক গ্রুপ অফ পিপলকে আমি বুঝাচ্ছি। ওকে, সেটা কেমন? যেমন ধরেন যদি এরকম বলে দেওয়া হলো যে ফ্যালাসি অফ কম্পোজিশনটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। তার মানে এটা আর ডিসকাশন করলাম না, সবাই বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা, এটাও এক ধরনের স্যার ফ্যালাসি অফ কম্পোজিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্যালাসি অফ কম্পোজিশন হতে পারে। দেখো জাহিদ খুব ভালো বুঝলো, জাহিদ বলতেছে আমি ভালো বুঝতেছি কিন্তু হয়তো সবাই ভালো বুঝতেছে। ওকে, এটা কিন্তু একটা ফ্যালাসি হয়ে যাবে, ঠিক কি না? যে ক্লাসে রেসপন্স করেন না কারা কারা, এই রেসপন্স শুধুমাত্র আমি কয়েকজনকে করতে দেখি। জাহিদ আছে, তারপর হচ্ছে ওই শোভন, ওকে, এই 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 কয়েকজন, কাউসার, তারপর হচ্ছে অন্তর, ওকে, বাকিদের কিন্তু রেসপন্স আমি পাই না। আমিও আছি তো স্যার। হ্যাঁ, তাসনিম জান্নাত, হ্যাঁ হ্যাঁ, নামটা ভুলে গেছি এই জন্য বলতে পারিনি। ওকে, বাকিদের কিন্তু রেসপন্স নাই। স্যার আমিও করি মাঝে মাঝে। কে যেন বলেন এটা? দাইয়ান। হ্যাঁ, দাইয়ান মাঝে মাঝে করেন। কারা কারা করেন না হাত তোলেন তো দেখি। এই যে ওনারা এটার ক্ষেত্রেও রেসপন্স করবেন আমি জানি। জি স্যার, আমি কারা কারা করেন না হাত তোলেন, মানে এটার ক্ষেত্রে আবার তাড়াতাড়ি রেসপন্স করতেছে। গুড, ভেরি গুড। স্যার আমি করি না। সাইমন করেন না। আর কারা কারা করেন না হাত তোলেন। পানিশমেন্ট নাই, সমস্যা নাই, হাত তুলতে পারেন। স্যার আমার এখানে প্রচন্ড সাউন্ড স্যার, এই কারণে স্যার কোনো আচ্ছা, স্যার বুঝি না কি বলছিলেন, হাত তুলছি শুধু। এটা হচ্ছে কারা কারা বুঝেন হাত রেসপন্স করেন না। ওকে, মানে এই অনেকে এখন হাত তোলেন নাই। 12 জন এখানে হাত তুলছেন,
এছাড়া 12 জন ছাড়াও অনেকে আছেন, 13 জন এছাড়া অনেকে আছেন যারা রেসপন্স করেন না। ওকে, রেসপন্স করবেন। ওকে, রেসপন্স করলে কি হবে, তার মানে হচ্ছে রেসপন্স কিন্তু দুইটা মিন করে, যে দুইটা মিন কি, যে আপনি ক্লাসে ইনভলভ, ক্লাসে আপনি ইনভলভ আছেন, মানে অন্য কোথাও চলে যান নাই অথবা জিনিসটা বুঝতে পারতেছেন না, ওকে ইনভলভ আছেন। আরেকটা জিনিস কি, আরেকটা 2 নম্বর জিনিস কি, সেটা হচ্ছে যে আপনি এখন যদি রেসপন্স করেন, পরবর্তী যে টপিকগুলো থাকবে ওই টপিকগুলো বুঝতে আপনার সুবিধা হবে। ওকে, তার মানে কি রেসপন্স করলে অনেক দিক থেকেই লাভ। আমার দিক থেকে লাভটা কি, যে আমি একটু আশ্বস্ত হই যে আমি যেটা পড়াচ্ছি শুধু আমি পড়াই গেলাম এরকম হলো না, আপনাদের দিক থেকেও একটা পজিটিভ রেসপন্স আসতেছে, যেটা বুঝতে পারছি, মানে আমি রাইট ট্র্যাকে আসছি, এটা আমি বুঝতে পারি। হাত নামান, হ্যাঁ। আচ্ছা, এখন আমি পরের টপিকে চলে যাব, সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেম কত প্রকার হয়। 3 প্রকার। ওকে, লেটস সি। এটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম, কমন ইকোনমিক সিস্টেম, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেম। স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি। আমি দিচ্ছি একদিন। ওকে, ইকোনমিক সিস্টেম 3 প্রকার। এটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম, ওকে, অর্থাৎ যে সিস্টেমগুলোতে একটা ইকোনমির ওকে রুলস এন্ড রেগুলেশন সেট করা থাকে কিসের উপর, বিশেষ করে সরি তার অর্থনীতিতে। ওকে, যে ধরেন যে ট্রানজ্যাকশন গুলো হবে, ওকে, কনজিউমার এবং সেলারের মধ্যে, তারপরে ধরেন তার ইকোনমিতে যে গভর্নমেন্ট এবং হাউসহোল্ড যারা আছে, ফার্ম গুলো কিভাবে চলবে, ওকে, সবকিছুর এই যে রুলস এন্ড রেগুলেশন, যে একটা অ্যারেঞ্জমেন্ট সেটিংস, সেই সেটিংসটা আমরা এই ইকোনমিক সিস্টেম থেকে আমরা বুঝতে পারি। ওকে, ফর এক্সাম্পল আমি যদি বলি ইন্ডিয়া ইজ অপারেটিং ইন মিক্সড ইকোনমি, তার মানে এই কথাটা থেকে আমি এটা বুঝতে পারবো যে ইকোনমিতে, ইন্ডিয়ার ইকোনমিতে যে সেলার এবং বায়ারদের মধ্যে একটা কম্পিটিশন থাকে, ফ্রি মার্কেট ইকোনমি থাকে, এখানে কেউ কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারেন না, ফ্রি থাকে সেলার এবং বায়াররা, এবং এখানে কিছুটা গভর্নমেন্টের কন্ট্রোল আছে, পুরোপুরি গভর্নমেন্ট ছেড়েও দেয় না। তার মানে যখনই আমরা এই 3টা ইকোনমিক সিস্টেমটা বলবো, তখন এই 3টা ইকোনমিক সিস্টেমের উপরে ডিপেন্ড করে হচ্ছে ইকোনমিতে ট্রানজ্যাকশন কিভাবে হবে, ওকে, সিস্টেমটা কোন কোন বেসমেন্টের উপরে চলতেছে, নিয়মকানুনগুলো কি কি ইকোনমি সব দিক থেকে। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম। ক্যাপিটালিস্ট সিস্টেমের মূল কথা হচ্ছে সবকিছুই অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট হবে, কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এরকম হবে না যে দ্রব্যের দাম, ওকে, বা কমোডিটির দাম, সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে, কেউ বাই ফোর্স এটা সেট করে দিবে না। বুঝতে পারছেন? এভরিথিং অ্যাডজাস্টেড অটোমেটিক্যালি। অর্থাৎ আমরা যদি চালের দাম 60 টাকা 65 টাকা কেজিতে কিনতেছি, এটা কেউ ফোর্স করে সেট করে দেয় না, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্টে চলে আসছে 65 টাকা 70 টাকা কেজি। এরকম যদি হয়, মানে এভরিথিং অ্যাডজাস্টেড অটোমেটিক্যালি। যেমন ধরেন হচ্ছে শ্রমিকের মজুরি, এটা কেউ বলে দেয় নাই যে ঘন্টায় আমাকে 50 টাকা দিতে হবে, এটা কেউ বলে দেয় নাই, অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্ট চলে আসছে, ঘন্টায় 100 টাকা হবে। অর্থাৎ সবকিছুই যদি অটোমেটিক অ্যাডজাস্টমেন্টে আসে, ওকে, সেটাকে সেই অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটাই হয় হচ্ছে ক্যাপিটালিস্ট সিস্টেম। দ্যাট মিনস এখানে গভর্নমেন্ট কোনো এখানে ইনফ্লুয়েন্স করতে পারে না, গভর্নমেন্টের কোনো এখানে পুরোপুরিভাবে রোল নাই। ওকে, এখন ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম কিন্তু পুরোপুরিভাবে ফলো করতেছে এরকম কান্ট্রি বিরল নাই, পুরোপুরিভাবে বিরল। একসময় ছিল, এখন নাই, কারণ এখন আমি আসতেছি সেই জায়গায়, কেন নাই সেটাও বলবো। আর
কমান্ড ইকোনমিক সিস্টেমটা হচ্ছে এখানে কি হয়, অর্থাৎ এখানে পুরোপুরি ভাবে গভর্নমেন্টের একটা ইনফ্লুয়েন্স কাজ করে। গভর্নমেন্ট এখানে সব ক্ষেত্রে এখানে তার ইন্টারভেনশন কাজ করায়, সে গভর্নমেন্ট সব ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। ওকে, এখানে অ্যাডজাস্টমেন্ট বলতে নাই। ওকে, অটোমেটিক্যালি অ্যাডজাস্টমেন্টটা জিনিসটা নাই, অর্থাৎ সব ক্ষেত্রে যদি আমি এভাবে চিন্তা করি গভর্নমেন্ট যেটা বলছে সেটাই হচ্ছে। ওকে, অর্থাৎ চালের দাম গভর্নমেন্ট যদি বলে যে 55 টাকা কেজি, 55 টাকা কেজি দিয়ে সবাইকে বাই এবং সেলিং করতে হবে। ওকে, আর গভর্নমেন্ট যদি এটা বলে যে শ্রমিকের মজুরি এত হবে, ওকে, তো এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে সেটা আমরা বলবো হচ্ছে কমান্ড ইকোনমি। মানে গভর্নমেন্টের পুরোপুরি ভাবে যদি কন্ট্রোল থাকে সবকিছুতেই, ওকে, সেটাকে আমরা বলবো হচ্ছে কমান্ড ইকোনমি। আর অন্যদিকে মিক্সড ইকোনমি কি, সেই এই মিক্সড ইকোনমিটাই হচ্ছে সবচেয়ে বেশি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ফলো করা হয়। পুরো পৃথিবীতেই ম্যাক্সিমাম কান্ট্রি এই মিক্সড ইকোনমি ফলো করছে। এই কমান্ড ইকোনমিটা কি, সরি মিক্সড ইকোনমিটা কি, যেখানে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রোল থাকে আর কিছু কিছু ক্ষেত্রে থাকে না। যেমন আমি যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ অপারেটিং ইন মিক্সড ইকোনমি, পুরোপুরি ক্যাপিটালিস্ট না, পুরোপুরি কমান্ড না, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে আমি বলতে পারি। যেমন হচ্ছে আমরা যদি বলি গভর্নমেন্ট, আমরা যদি বলেন হচ্ছে ওই যে পেঁয়াজের দাম ওঠানামা করতেছে, এটার উপরে কিন্তু গভর্নমেন্টের কোনো হাত নাই। রিমেম্বার, গভর্নমেন্টের যদি হাত থাকতো তাহলে গভর্নমেন্ট ওই 40 টাকা কেজি দিয়ে সবাইকে বিক্রি করতে বলতো। ওকে, রাইট? তার মানে যেখানে অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটা চলে আসছে, যখন পেঁয়াজ ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে দেয় তখন পেঁয়াজের দাম বেড়ে যায়। যেমন পেঁয়াজের ক্রাইসিস শুরু হয়ে যায় তখন পেঁয়াজের দাম বেড়ে যায়। ওকে, পেঁয়াজের মৌসুম ছাড়া পেঁয়াজের দাম বেড়ে যায়। তার মানে কি, যেখানে অটোমেটিক অ্যাডজাস্টমেন্টটা কাজ করতেছে কিছুটা, আবার কিছু কিছু ক্ষেত্রে, আবার বাংলাদেশের ক্ষেত্রে আমি গভর্নমেন্ট ইন্টারভেনশন কিন্তু কাজ করি। ওকে, সেটা কেমন, কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন হচ্ছে এই মিটার রিডিং এর ক্ষেত্রে, ওকে, ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটি বিল, ওকে, জোন বেসিসে কিন্তু গভর্নমেন্ট সেট করে দেয়। ওকে, মিটার রিডিং করে দেয় যে কত পেমেন্ট, কি রেটে পেমেন্ট করতে হবে। গ্যাস বিল, ওকে, পানির বিল, এগুলো কিন্তু গভর্নমেন্ট নিজে থেকে সেট করে দেয়। এটা আমি কিন্তু চাইলেই এটা কম বেশি করতে পারবো না। ওকে, তার মানে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রোল, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রোল থাকে না। ওকে, এটাই হচ্ছে মিক্সড ইকোনমিক সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর লাস্ট টপিকস। আমরা আজকে চ্যাপ্টার 3টা একটু শুরু করব। ওকে, আচ্ছা, মাঝখানে একটু ব্রেকে একটু অন্য একটু কথা বলে নেই, 1-2 মিনিট। সেটা হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হবে, হ্যাঁ, মিডের জন্য 10 মার্কসের, হ্যাঁ, মিডের জন্য যেটা 10 মার্কসের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটা কখন দিলে ভালো হয়? ফর 24 আওয়ার্স কিন্তু, বলেন তো। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। সেটা কখন দিলে ভালো হয় বলেন? স্যার ফ্রাইডে নইলে সানডের দিকে দিলে ভালো হয়, যখন ক্লাস থাকে না। আচ্ছা স্যার, যেহেতু মানে পুরোপুরি প্রিপারেশন নিতে হবে, সেক্ষেত্রে স্যার আপনার এক্সামটা যেদিন আছে তার আশেপাশে নিলে ভালো। তার 24 ঘন্টা আগে। জি স্যার, এটাই ভালো। জি স্যার, তার একদিন আগে বা 2 দিন আগে। 2 দিন আগে তো দিলে আরেক পরীক্ষা চলে যাবে তো। জি স্যার, একদিন আগে দিলেই হয় তাই। এটা 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 আমি এটাই চিন্তা করছিলাম। বাকিরা কি বলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার, অবশ্যই। একদিন আগে যদি আবার অন্য কোনো পরীক্ষা থেকে যায়, মানে আপনার পরীক্ষাটা কখন হবে সেটা তো জানি না।
না এরকম এরকম তো আর দেওয়া হবে না, একদিনে 2টা হবে এরকম তো না। ধরেন এই ওই পরীক্ষার প্রিপারেশনের সময়টা যদি দিই, আমি যদি একদিন 2 দিন না বলে আপনারা এই পরীক্ষার জন্য যে সময়টা প্রিপারেশন নেবেন, আমাদের বুঝতে পারছেন, আপনারা এই এক্সামটার জন্য একটা সময় পাবেন প্রিপারেশনের, ওকে? সেই প্রিপারেশনের সময়টা যদি দেওয়া হয়, এটা কি আপনাদের জন্য ভালো হবে নাকি অন্য কোনো সময় দিব? হ্যাঁ, যারা রেসপন্স করতেছেন না তারা বলেন, পরে বলবেন যে স্যার আমরা মানে এটা তো এই জায়গাটা তো প্রবলেম হচ্ছে স্যার, আমাদের এই সমস্যা, তখন কিন্তু বললে হবে না। আর ওই প্রিপারেশনের সময় দিয়ে জি স্যার, এই সময় ভালো। বাকিরা আপনারা কি এখানে আছেন নাকি চলে গেছেন? আছি স্যার, আছি। বাকিরা হ্যাঁ স্যার আছি তো স্যার, আছি স্যার। এই যারা আছেন একটু দ্রুত হাত তোলেন তো, হাত তুলে বলেন। এখানে হাত তুলবো, রাইস হ্যান্ড কই গেল স্যার? রাইস রেজ ইওর হ্যান্ড, যারা এখানে আছেন। তুলছি স্যার। অনেকেই তো আছেন, দেখি সবাই হাত তোলেন যারা আছেন এখানে। এই যে এই সমরেশ কর্মকার হ্যাঁ তুলছেন বলে। শুভব্রত বিশ্বাস আছেন? উনি নাই। সাইমন হোসেন আছেন? আচ্ছা, আপনারা কি হাত কি ওখানে তুলছেন নাকি জায়গায় হাত তুলছেন নাকি? আমি এখানে হাত তুলতে বলছি, এখানে রেজ হ্যান্ড করতে বলছি। এখানে আপনারা দেখা গেলো যেখানে ক্লাস করতেছেন ওইখানে হাত তুলে বসে আছেন, এভাবে না, মানে ভার্চুয়াল হাত তুলতে বলছি। আচ্ছা তাহলে রেসপন্স করেন এখন যে ওই টাইমটাই দিব কিনা, যখন প্রিপারেশন নিচ্ছেন ওই টাইমটাই দিব। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের জন্য ঠিক কতটুকু সময় দেওয়া হবে? 24 ঘন্টা স্যার, তাহলে ওই সময়টাই বেস্ট হবে, পরীক্ষার আগে মুহূর্তে প্রিপারেশনটা একটু ভালো থাকবে তো সবার। ঠিক আছে আচ্ছা, ওকে, লোয়ার ইউর হ্যান্ড। তাহলে আমি পরের ডিসকাশনে যাই। আমাদের পরের ডিসকাশন হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই, চ্যাপ্টার 3। ওকে, আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি যাতে এরকম না হয় কিন্তু বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু খুব স্লো পড়াচ্ছি। আমার চিন্তাটা হচ্ছে মানে সবাইকে নিয়েই মুভ করবো, কিন্তু আল্লাহ জানে আপনারা তো রেসপন্স করেন না অনেকে, জানি না পরীক্ষার সময় কেমন করবেন। ওকে, আমি সেই ভয়ে আছি, নাকি অন্য ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি বলে রেসপন্স করেন না, এটা একটা কারণ হতে পারে, ঠিক না? কেন হবে না স্যার, এরা তো কোনো কথাই না। যে লজ্জা পান সাইফিল কাজ করে, মানে যে স্যার কি মনে করবে। অন্যান্য ক্লাসে আমাদের এরকম, অন্যান্য ক্লাসে এরকম হয়, অনেকে রেসপন্স করে, সবাই রেসপন্স করে না, গুটি কয়েকজন। স্যার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা টোটালি চুপচাপ থাকে। তারা হচ্ছে যে এরকম হইতে পারে যে এরকম আছে কিছু স্টুডেন্ট, তারা কিন্তু আবার অনেকে রেসপন্স করে না কিন্তু ভালো রেজাল্ট করে, এরকম আছে। আচ্ছা, আমি এখন এই চ্যাপ্টারে যাব, ডিমান্ড এন্ড সাপ্লাই। আমাদের কথা অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি মিড টার্মের আগে সম্পূর্ণভাবে আমরা দেখবো হচ্ছে ইকোনমিক্সের বেসিক আইডিয়া গুলো আমরা জেনে নিব। পরবর্তীতে মিড টার্মের পরে আমরা চলে যাব হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, একদম কিছু অ্যাপ্লিকেশন গুলো, ওকে, একদম এক্সাম্পল সহ সেগুলো আমরা দেখব। আচ্ছা, ডিমান্ড এন্ড সাপ্লাই বলতে আমরা কি বুঝি? প্রথমত আমরা দেখবো হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো আমি দেখবো, ওকে, ডিমান্ড বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখবো, ওকে। এবং এখানে একটা বিশাল একটা পার্থক্য, বিশাল একটা ভুল ধারণা আমাদের মধ্যে থাকে, সেই ভুল ধারণা আমরা ভেঙে দিব, এখানে ক্লিয়ার করে দিব এখানে।
তার পরবর্তীতে যেটা দেখবো যে ডিমান্ডকে এফেক্ট করে, আমাদের ডিমান্ডকে, আমরা যে জিনিসটা চাই, ওকে, কি পরিমাণে চাই, কি পরিমাণ, যে কথাটা বললাম কি পরিমাণে চাই, এটাকে কোন কোন ফ্যাক্টর এফেক্ট করছে সেটা আমরা দেখব। ঠিক একইভাবে আমরা চলে যাব হচ্ছে ল অফ ডিমান্ড কাকে বলে। ডিমান্ড একটা ল আছে, ল মেনে চলতে হবে। তারপরে দেখবো হচ্ছে লটা কখন কখন কাজ করে না। তারপরে ঠিক একই জিনিসগুলো সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখবো। ওকে, সাপ্লাইয়ের ক্ষেত্রে একই জিনিসগুলো দেখবো যে সাপ্লাই কাকে বলে, ওকে, এবং সাপ্লাইয়ের ফ্যাক্টর গুলো কি পরিমাণ সাপ্লাই দেয় একটা প্রোডিউসার, সেই জিনিসগুলো দেখবো। ল অফ সাপ্লাই দেখবো। ওকে, তো লেটস সি। প্রথমত আমরা দেখি হচ্ছে ডিমান্ড কাকে বলে। ওকে, নরমালি আমরা যেটা বুঝি, আমি একটা জিনিস চাচ্ছি এখন, হ্যাঁ, মাই ফিলিংস টু গেট সামথিং। ওকে, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে ধরেন ওই ফর এক্সাম্পল, অনেকে আপনাদের মধ্যে এটাও যেতে পারেন, আপনাদের কথাই বলি, যে ক্লাস শেষে আমি নাস্তা করতে যাচ্ছি। নাস্তাটা কোথায় করব? ওকে, ধরেন যদি এরকম হয়ে যায়, নাস্তাটা আমি করবো হচ্ছে শেরাটন হোটেলে অথবা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ওকে, তার মানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটাতে আমি যে এই যে 5 স্টার হোটেলটাতে আমি ব্রেকফাস্ট করবো, এটা আমি চাচ্ছি। ওকে, এটা কিন্তু জেনারেল সেন্সে এটা কিন্তু আমার কে যাচ্ছে, এটা ইটস মাই ডিমান্ড ইন জেনারেল সেন্স, সিম্পলি মাই ইগারনেস, মাই উইলিংনেস টু গেট সামথিং। কিন্তু যখন এটাকে আমি ইকোনমিক সেন্সে চিন্তা করবো, there are 3 conditions। সেটা কি? ওকে, শুধুমাত্র আমি ইন্টারকন্টিনেন্টালে আমি নাস্তা করতে যাচ্ছি, এই শুধুমাত্র এই ফিলিংসটা দিয়ে সেটাকে আমি ডিমান্ড বলতে পারবো না ইকোনমিক সেন্সে। এর সাথে কি লাগবে? আমার সেটা অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকতে হবে, অ্যাফোর্ড করার অ্যাবিলিটি থাকতে হবে। এবং শুধুমাত্র অ্যাফোর্ড থাকলেই হবে না, আমি সেটা চাচ্ছি সেটাও আমার ফিলিংসে রাখতে হবে, এবং সেটার জন্য একটা ভালো একটা প্ল্যান লাগবে এক্সিকিউট করার জন্য। তো আমি নাস্তা করতে যাচ্ছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে, সেটার জন্য আমার একটা প্ল্যান রাখতে হবে। অ্যাবিলিটি আছে, ঠিক আছে, আমার অ্যাবিলিটিও আছে করার, আমি সেটা চাচ্ছিও, কিন্তু সেটাকে এক্সিকিউট করার জন্য একটা প্ল্যান রাখতে হবে। এই 3টা কন্ডিশন মিলেই হচ্ছে ডিমান্ড ইন ইকোনমিক সেন্স। বুঝতে পারছেন? একজন বিগার যদি বলে, একটা ফকির যদি বলে যে আমার একটা BMW কার দরকার, আমি চাই BMW কার। ওকে, এখন তার হয়তো জেনারেল সেন্সে সেটা ডিমান্ড হবে, জেনারেল সেন্সে, কিন্তু ইকোনমিক সেন্সে সেটা ডিমান্ড হবে না। কেন? কারণ তার অ্যাফোর্ড করার অ্যাবিলিটি নাই। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। অর্থাৎ এটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, জেনারেল সেন্স আর ইকোনমিক সেন্সের মধ্যে, এটাও বলে দেই। ওকে, পার্থক্যটা কি আছে বলেন তো? মানে মানে সিম্পল একটা পার্থক্য আছে। স্যার অ্যাফোর্ড না করতে পারলেও মানে চাই যে আমি যদি এটা আমি পাইতাম এরকম। না না, এটার মধ্যে কিন্তু একটা ফাঁক হয়ে গেছে, এটা কিন্তু একটা মানে গ্যাপ রয়ে গেছে এটার মধ্যে। সেই গ্যাপটা কি? যে আমার অ্যাবিলিটি আছে, ওকে, এবং আমি যদি এটাও বলি যে আমার অ্যাবিলিটি আছে এবং আমি সেটা চাচ্ছিও, শুধুমাত্র এই দুইটা দিয়ে কিন্তু সেটা ডিমান্ড হবে না। আমার কথা বুঝতে পারছেন? স্যার আরেকটা জিনিস হচ্ছে কি, যেমন এমন কিছু প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশের লাইসেন্স মানে দেয় না বাংলাদেশ সরকার, তখন ওটা কি হবে স্যার? হ্যাঁ, সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু একটা কথা বলা আছে, 3 নাম্বার কন্ডিশন, দেখতে পাচ্ছেন, প্ল্যান টু বাই। আপনারা হয়তো বলতে পারেন যে আমি এটা বাইরে 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 থেকে একটা সেল ফোন কিনবো, ওকে ওকে, আমি বাংলাদেশ থেকে কিনবো না বাইরে থেকে কিনবো, এটার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজ করা আছে গভর্নমেন্ট। কারণ এটার ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশনটার জন্য কিন্তু 3 নাম্বার কন্ডিশনটা দেওয়া আছে, প্ল্যান টু বাই। গভর্নমেন্ট রেস্ট্রিকশন করছে ঠিক আছে, কিন্তু আপনার প্ল্যান আছে কিনা জিনিসটা কিনা, আপনার অ্যাবিলিটি আছে, সেটা চাচ্ছেন, কিন্তু প্ল্যান কি আছে? ওকে, আমি প্ল্যানটা কিন্তু তাহলে নাই। ওকে, তার মানে আপনি বাইরে থেকে আপনি কিনতে পারতেছেন, কিন্তু বাইরে থেকে কেনার জন্য তো একটা প্ল্যানও লাগবে। আমি বাংলাদেশের দোকান থেকে কেনার জন্য যে প্ল্যান, বাইরে থেকে কেনার প্ল্যানের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আছে কিনা?
হুম, জি স্যার। তার মানে কি ওই প্ল্যানটা কিন্তু এখানে চলে আসবে তখন ফ্যাক্টর হিসেবে। তার মানে বোঝা গেল আপনি চাচ্ছেন, ওকে, আপনার অ্যাবিলিটিও আছে কিন্তু আপনার প্ল্যান নেই। মানে আমার পার্থক্যটা আমি বলে দেই যে জেনারেল সেন্স আর ইকোনমিক সেন্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে সেটা, ইকোনমিক সেন্সটা হচ্ছে আপনাকে যতক্ষণ না প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার কাছে চলে আসতেছে ততক্ষণ না পর্যন্ত সেটা ডিমান্ড হবে না ইকোনমিক সেন্সে। মানে আপনার প্রোডাক্টটা আপনার কাছে চলে আসছে, এখন আপনি জাস্ট ইউজ করবেন বা আপনি কনজিউম করবেন। এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত না আসতেছে সেক্ষেত্রে সেই অবস্থা পর্যন্ত আমি সেটাকে ডিমান্ড বলবো না। চিন্তা করে দেখেন, এই অবস্থাটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে এই তিনটা কন্ডিশন, ঠিক না? want it, can afford it and plan to buy it। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করতেছি? মানে আপনার টেবিলের সামনে চলে আসছে ইউজ করার জন্য এই তিনটা কন্ডিশন যখন আপনি চিন্তা করবেন। স্যার আরেকটা মানে একটা প্রশ্ন হচ্ছে স্যার, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, ওটা হিসাব নিকাশের জন্য একটা কম্পিউটার দরকার। কম্পিউটার না, বাট কিন্তু আমি কম্পিউটারটা মানে এটা ইউজ করাটা জানি না, কিন্তু আমি তো এটা তো মানে বেনিফিটটা তো পাইতেছি না, প্রোডাক্টটা পাই, তাহলে ওটা কি আমার ডিমান্ডের ভিতরে পড়বে? কিন্তু ডিমান্ডটা তো আমার তো ওটা ডিমান্ডের মধ্যে পড়বে না, ওটা ডিমান্ডের মধ্যে পড়বে না। না কিন্তু স্যার প্রোডাক্টটা তো আমার হাতে চলে আসছে। হ্যাঁ, আপনার কাছে চলে আসছে, হ্যাঁ, আপনি প্রোডাক্ট ইউজ করতে পারছেন না, সেটা ডিমান্ড কনসিডার করছে না। ডিমান্ডের ডেফিনেশনের মধ্যে জেনারেল সেন্স আর ইকোনমিক সেন্স কোনটার মধ্যে এটা পড়বে না। ওকে, সিম্পলি আপনি ওটা যখন ওই কথায় যখন চলে আসবে তখন আবার অন্য দিক দিয়ে আপনি চিন্তা করতে হবে, এটা আবার আলাদা ডিসকাশন। মানে আমার ডিমান্ড ডিসকাশনের মধ্যে সেটা পড়ে না। আমার কথা বুঝতে পারছেন? সেটা হচ্ছে আবার অন্য ডিসকাশন। সেটা আমি ইউজ করতে পারলাম কি করলাম না সেটা আবার অন্য ডিসকাশনে চলে যায়। ওকে, তার মানে ডিমান্ড হওয়ার জন্য আমাকে দুইটা সেন্স চিন্তা করতে হবে, একটা জেনারেল সেন্স একটা হচ্ছে ইকোনমিক সেন্স। আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, তারপর হচ্ছে ডিমান্ড যে আমি কি পরিমাণে করব, হ্যাঁ, কি পরিমাণে। ওকে, ধরেন আমি এক্সাম্পল বলি, ধরেন আমি চাচ্ছি হচ্ছে কি চান আপনারা এখন বলেন, what do you want? বলেন। স্যার এক্সামের সময়টা একটু বাড়ানো হোক। আচ্ছা, এক্সামের সময়টা একটু বাড়ানো হোক, আচ্ছা ঠিক আছে। সময়টা ধরেন, তার মানে কি পরিমাণে বাড়ানো হোক, কি পরিমাণে আপনারা চান, এটা কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টেড সেটাই আমরা দেখব। কি পরিমাণে, এটা কি 5 মিনিট নাকি 7 মিনিট 8 মিনিট 10 মিনিট না কি পরিমাণে? ওকে, তার মানে পরিমাণটা যখন আমি চিন্তা করব কি পরিমাণে, ওকে, তখন কিন্তু অনেকগুলো ফ্যাক্টর চলে আসবে। কি পরিমাণে আপনারা চান, কি পরিমাণে ডিমান্ড, কি পরিমাণে টাইমটা আপনারা এক্সটেন্ড করতে চান, হোয়াট আর দ্য ফ্যাক্টরস। প্রথমত চলে আসবে কি হয়ে যাবে, এই যে টাইমটা যে আপনারা চাচ্ছেন, ওকে রাইট, টাইমটা যে আপনারা চাচ্ছেন এটাকে যদি আমি বলি, এই টাইমটা একটা প্রাইস আছে। ওকে, যদি এটা হয়তো অ্যাপ্লিকেবল না অনেক সময়, যদি বলে দেওয়া হয় যে টাইম আপনাকে দেওয়া হবে, ওকে, কিন্তু টাইমটার জন্য প্রাইসটাকে এভাবে সেট করা হলো, কোশ্চেন একটু পরে নিয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি আপনারা টাইম বেশি চাইবেন? আমাকে বলেন তো। আই এম টকিং অ্যাবাউট, আমি কিন্তু ডিমান্ডটাকে নিয়ে আসছি। ওকে, আপনারা কিন্তু একটা কঠিন এক্সাম্পল দিচ্ছেন, আমি কঠিন এক্সাম্পলটা কঠিনভাবে বুঝতে হবে। ওকে, তার মানে কঠিনটা বুঝলেন, সমস্যা নেই। ওকে, টাইমটা কি পরিমাণে দরকার, হাউ মেনি মিনিটস টু ডিমান্ড ফর ইউর এক্সাম, হাউ মেনি এক্সট্রা টাইমস ইউ ডিমান্ড ফর ইউর এক্সাম। এটা কি 5 মিনিট নাকি 10 মিনিট? যদি বলা হয় 5 মিনিট হলে 5 মিনিট দেওয়া হবে, কিন্তু যে 4টা কোশ্চেন থাকবে 4টা কোশ্চেনের মধ্যে আপনাকে একটা কোশ্চেন থাকবে একটু কঠিন। ওকে, তারপর যদি হয় 10 মিনিট দেওয়া হয় তাহলে 2টা কোশ্চেন থাকবে একটু কঠিন। যদি 15 মিনিট দেওয়া হয় তাহলে 3টা কোশ্চেন থাকবে একটু কঠিন।
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, তার মানে কি কোশ্চেনের ধরনের উপরে কিন্তু আপনাদের ডিপেন্ড করবে যে আপনারা কি পরিমাণে টাইম চান। যদি এরকম বলা হয় যে কোশ্চেন একটা থাকবে তাহলে 5 মিনিট, দুইটা থাকবে 10 মিনিট দেওয়া হবে, তিনটা থাকবে, তার মানে কি কোশ্চেনের মানে কঠিনের উপর ডিপেন্ড করবে হচ্ছে যে আপনাদের টাইমটা কি পরিমাণে দেওয়া হবে। তার মানে কি আমি কি পরিমাণ টাইম চাচ্ছি, ডিমান্ড করতেছি, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোশ্চেনের ধরনের উপরে। এটা একটা ফ্যাক্টর হয়ে গেল। এছাড়াও আরো অনেকগুলো ফ্যাক্টর আছে কিন্তু সেটা কোয়ান্টিটির উপরে কতগুলো কোশ্চেন হইতেছে, কতগুলো কোশ্চেন হতে পারে, ওকে, কতগুলো কোশ্চেন হবে। তার মানে কি ডিমান্ড যদি হয় হচ্ছে আমি কি পরিমাণ এক্সট্রা টাইম চাই, এটা যদি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, তার মানে আমার অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি নিয়ে আসতে পারছি, রাইট? তারপরে এটাও ডিপেন্ড করবে কিন্তু যে আপনাদের যে পরীক্ষাটার জন্য আপনি টাইম এক্সট্রা সময় চাচ্ছেন, ওকে, ওই পরীক্ষাটা কোন সময় আছে। এটা কি দেখা গেল আমি আজকে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স হইলো কিন্তু কালকে হচ্ছে আপনাদের কঠিন একটা পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স হচ্ছে অনেক কঠিন পরীক্ষা, তখন কিন্তু আপনারা সময় বেশি চাইবেন না, চাইবেন? তখন কিন্তু আপনারা এটার জন্য সময় বেশি চাইবেন না। এটাও কিন্তু একটা ফ্যাক্ট চলে আসবে কি পরিমাণে আপনারা সময়টা বেশি চাচ্ছেন। অথবা এবং এই পরীক্ষাটা হচ্ছে একদম সবার লাস্টে, শেষে, তখন কিন্তু আপনারা চাইবেন যে না পরীক্ষাটা সময় বেশি নিয়েই করি, কারণ এরপর তার কোনো পরীক্ষা নাই। তার মানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আপনাদের এই কি পরিমাণে আপনারা এক্সট্রা সময় চাচ্ছেন এটাকে এফেক্ট করছে। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দিয়ে আপনারা চিন্তা করি। এছাড়াও আরেকটা কি এক্সাম্পল হতে পারে, ধরেন হচ্ছে আপনারা চাচ্ছেন হচ্ছে যে টি শার্ট কিনবেন, টি শার্ট, যে সামার সিজন চলে আসছে, সামারের জন্য আপনারা টি শার্ট কিনবেন। কয়টা টি শার্ট কিনবেন? আই ডিমান্ড টি শার্ট, ওকে। এটাকে যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, প্রথম এক্সাম্পলটা কি আসবে, প্রথম ফ্যাক্টরটা কি আসবে, হাউ মেনি টি শার্টস আই উইল বাই, টি শার্ট আমি কয়টা কিনবো, ওকে। ডিটারমিনেন্টস অফ অর ফ্যাক্টরস অফ ডিমান্ড, আমাকে ডিমান্ডকে এফেক্ট করতেছে, কি পরিমাণে আমি কি ডিমান্ড করবো এটাকে এফেক্ট করতেছে ফ্যাক্টর গুলো হচ্ছে এগুলো, দিস আর দ্য ফ্যাক্টরস। তাহলে প্রথমটা কি হতে পারে, প্রাইস অফ দ্য টি শার্ট অর দ্য প্রাইস অফ দ্য স্পেসিফিক কমিউনিটি, যেটা আমি ডিমান্ড করতেছি ওইটার প্রাইস আমি কি পরিমাণে কিনবো সেটাকে এফেক্ট করবে। আমার কথা বুঝতে পারছেন? প্রাইস অফ দ্য স্পেসিফিক কমিউনিটি, টি শার্টের প্রাইস যদি 100 টাকা হয় আমি কিনবো হচ্ছে 3টা টি শার্ট। টি শার্টের প্রাইস যদি 500 টাকা হয়ে যায় তখন কি আমি 3টা কিনবো, কম কিনবো না? হ্যাঁ, তার মানে প্রাইসের সাথে টি শার্টের ডিমান্ডের পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক? নেগেটিভ। কারণ এখানে কিন্তু রিমেম্বার, এখানে কিন্তু ডিমান্ডটা কিন্তু হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিমান্ডকে কি পরিমাণে কিনবো, কি পরিমাণে কিনবো এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এইগুলো সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার কথা বুঝতে পারছেন? ওকে, ওই যে ভেরিয়েবলস যেখানে যেখানে হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চলে আসবে, গ্রাফিক্যাল রিলেশনশিপ মোর দেন 2 ভেরিয়েবলস, অর্থাৎ একটা মাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওটা ডিসকাশন আমরা এখানে করছি। তার মানে প্রাইজের সাথে আপনারাই বললেন কোয়ান্টিটি ডিমান্ডের নেগেটিভ রিলেশনশিপ, ঠিক কিনা? আচ্ছা, তারপরে আসেন হচ্ছে 2 নাম্বারটা, প্রাইজেস অফ রিলেটেড গুডস। ওকে, প্রাইজেস অফ রিলেটেড গুডস এর সাথে এটা কি হবে, যেমন হচ্ছে আমি ধরেন টি শার্ট কিনবো হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে রিচম্যান থেকে কিনবো, অথবা ইয়েলো থেকে কিনবো, ওকে, অথবা হইতে পারে ধরেন হচ্ছে জ্যান্ডেলবার্গ থেকে কিনবো, ওকে। তার মানে কি অনেকগুলো ব্র্যান্ডের নাম কিন্তু বললাম, অর্থাৎ আমি যেই ব্র্যান্ডের টি শার্টটা আমি কিনতে যাচ্ছি, ধরেন আমি ইয়েলো থেকে কিনতে যাচ্ছি, ইয়েলো থেকে, তার মানে কি ইয়েলোর থেকে আমি কিনতে যাচ্ছি, কিন্তু এর পাশাপাশি কি
জেন্টেল পার্কের টি শার্টের প্রাইস কি ইয়েলোর ডিমান্ড কি এফেক্ট করবে না? কি পরিমাণে আমি কিনবো? আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। জি স্যার। ইয়েলো থেকে আমি কিনতে যাচ্ছি, আই ডিমান্ড টি শার্টস ফ্রম ইয়েলো। ওকে, ইয়েলোর আমি একটা কিনি, দুইটা কিনি, তিনটা কিনি, যাই কিনি না কিনি, যাই যে পরিমাণে কিনি না কিনি, মানে ইয়েলোর প্রতি যে আমার ডিমান্ড, এটা কি চেঞ্জ হয়ে যাবে জেন্টেল পার্কের টি শার্টের প্রাইসের উপর ডিপেন্ড করবে না অনেকটা? চিন্তা করে দেখেন তো, আমি চিন্তা করতেছি ইয়েলো থেকে আমি দুইটা টি শার্ট কিনবো, কিন্তু জেন্টেল পার্কের টি শার্টের প্রাইস আবার কি করতেছে, কমে গেল, অনেক কমে গেছে। আমি ইয়েলো থেকে যে দুইটা টি শার্ট কিনতে যাচ্ছি, সেই দুইটা টি শার্টের দাম হচ্ছে ধরেন 3000 টাকা, ঠিক আছে, কিন্তু দেখলাম যে জেন্টেল পার্কের টি শার্টের দাম হচ্ছে 5 টাকা করে। তখন কি ইয়েলোর প্রতি ডিমান্ড আমার কমে যাবে না? জি স্যার। তার মানে ইয়েলোর ডিমান্ড ফর ইয়েলো টি শার্ট ডিপেন্ডস অন প্রাইস অফ জেন্টেল পার্ক টি শার্ট। এটার নামই হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস। অর্থাৎ রিলেটেড গুডস এর প্রাইস আমি যে প্রোডাক্টের ডিমান্ড করতেছি ইয়েলোর টি শার্টকে এফেক্ট করতেছে, ইয়েলোর টি শার্টের ডিমান্ডকে এফেক্ট করতেছে, ঠিক কিনা? এটা গেল হচ্ছে রিলেটেড গুডস দুই রকমের হয়, রিমেম্বার, দুই রকমের রিলেটেড গুডস হয়। এখন যেটার উদাহরণ দিলাম এটা হচ্ছে সাবস্টিটিউট গুডস। There are two types of related goods. One is substitute goods, another one is complementary goods. Complementary. Okay. Related goods যেটা আমরা এইমাত্র দেখলাম ইয়েলো টি শার্ট আর জেন্টেল পার্কের টি শার্ট, এটা কিন্তু সাবস্টিটিউট গুডস। সাবস্টিটিউট গুডস হচ্ছে কোনগুলো? একটার পরিবর্তে যখন আমি আরেকটা ইউজ করতে পারছি। ওকে, এটার ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ রিলেশনশিপ প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ড। আর কমপ্লিমেন্টারি গুডস কোনটা? যেমন ধরেন একটা প্রোডাক্টের একটা কমোডিটি যদি আমি কনজিউম করতে চাই, সাথে সাথে আমার আরেকটা প্রোডাক্টও আমার কনজিউম করতে হবে। এটা কি? যেমন ধরেন সেলফোন এবং ব্যাটারি, সেলফোন এবং ব্যাটারি, সেলফোন এবং সেলফোনের ব্যাটারি দুটা কিন্তু একটা ইউজ করলে আমাকে আরেকটা ইউজ করতেই হবে। কিন্তু ইয়েলো টি শার্ট এবং জেন্টেল পার্কের টি শার্ট এটা কিন্তু এরকম না। ইয়েলো টি শার্ট ইউজ করলে কি আমার জেন্টেল পার্কের টি শার্ট ইউজ করতে হবে এরকম কোনো নিয়ম আছে, বাধ্যবাধকতা আছে? নাই কিন্তু, মানে একটা পরিবর্তে আমি আরেকটা ইউজ করতে পারবো ইয়েলো এবং জেন্টেল পার্কের টি শার্টের। কিন্তু সেলফোন এবং ব্যাটারি এই দুটো হচ্ছে এরকম দুটো প্রোডাক্ট, একটাকে ইউজ করতে হলে আমাকে আরেকটা ইউজ করতেই হবে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। যেমন হতে পারে আরেকটা হতে পারে হচ্ছে ধরেন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি কিবোর্ড এবং কম্পিউটার, একটা নিতে হলে আমাকে একটা ইউজ করতেই হবে। তারপর হচ্ছে সিপিইউ এবং মনিটর, একটা পেতে হলে আমাকে একটা ইউজ করতেই হবে, রাইট? তারপরে ধরেন হচ্ছে সিলিং ফ্যান, যেমন করে ঘুরতে সিলিং ফ্যান, আর একটা হচ্ছে ক্যাপাসিটর। এটা হচ্ছে কিন্তু কমপ্লিমেন্টারি গুডস। ক্যাপাসিটর ছাড়া কিন্তু সিলিং ফ্যান ঘুরবে না, ঘুরবে? তার মানে একটা ইউজ করলে আমাকে একটা ইউজ করতেই হবে। দিস আর কমপ্লিমেন্টারি গুডস। এখন এই ক্ষেত্রে প্রাইস এবং ডিমান্ডের সম্পর্কটা হচ্ছে নেগেটিভ। সেটা কেমন? যেমন ধরেন সেলফোনের এবং ব্যাটারির প্রাইস বেড়ে গেলে সেলফোনের ডিমান্ড কি হবে? ব্যাটারির প্রাইস বেড়ে গেলে সেলফোনের ডিমান্ড বেড়ে যাবে, কমে যাবে, ডিমান্ড কমে যাবে। এটা হচ্ছে নেগেটিভ সম্পর্ক। ঠিক আছে? আর ইয়েলো এবং জেন্টেল পার্কের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক। ইয়েলো ব্র্যান্ডেড টি শার্টের ডিমান্ড আর হচ্ছে জেন্টেল পার্কের প্রাইস, এটার মধ্যে হচ্ছে পজিটিভ সম্পর্ক। কিভাবে? জেন্টেল পার্কের টি শার্টের প্রাইস যদি বেড়ে যায়, ইয়েলোর ডিমান্ড কি হবে? ইয়েলো টি শার্টের ডিমান্ড কি হবে? বাড়বে না? হ্যাঁ, জেন্টেল পার্কের টি শার্টের প্রাইস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল,
আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইয়েলোর টি শার্টের ডিমান্ড, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিভাবে জেনারেল, এটার মধ্যে পজিটিভ সম্পর্ক কিভাবে, জেনারেল পার্কের প্রাইস যদি বেড়ে যায় ইয়েলোর ডিমান্ড বাড়বে, তার মানে কি দুইটাই বাড়বে, এটা পজিটিভ সম্পর্ক বলছে না। দুইটা ভেরিয়েবল যদি একদিকে মুভ করে এটা আমরা কি জানি, পজিটিভ রিলেশনশিপ। আবার কি হতে পারে, জেনারেল পার্কের টি শার্টের প্রাইস যদি কমে যায় ইয়েলো ব্র্যান্ডের টি শার্টের ডিমান্ড কি হবে, কমে যাবে না? কথা বলে না কিন্তু। তার মানে এটা, তার মানে এই সাবস্টিটিউট গুডস এর ক্ষেত্রে হচ্ছে আমার পজিটিভ সম্পর্ক, আর কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে হচ্ছে ওই যে সেলফোন এবং ব্যাটারি, এটার ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ সম্পর্ক। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। মনে রাখবেন আমরা আজকে এই যে পর্যন্ত দেখছি প্রাইস অফ লিডের বুঝতে করবো। হ্যাঁ, এই সময়টা একটু সবাই ইউটিলাইজ করেন। হ্যাঁ, এক্সামের সময়টা ইউটিলাইজ করেন, বসে থাকেন না। আজকে হচ্ছে 8 তারিখ না? আমি রোল করতেছি। প্রথম হচ্ছে শান্তা আক্তার জেমি। জি স্যার। তারপর হচ্ছে জাহানুদ্দিন মজুমদার। ইয়েস স্যার। শিলা আক্তার হাফসা। ইয়েস স্যার। হচ্ছে আতিয়া শামিম দোয়া শিফা। শিফা নাই। হাবিবুর রহমান। তাসনিম জান্নাত তাহসিন। ইয়েস স্যার। তাসনিম না আপনার, তাসমিন কেমন কি আপনার? মিন স্যার। মিন না? জি স্যার। আর হাবিবুর রহমান স্যার। কোথায় ছিলেন হাবিবুর রহমান? আর ওই যে মিউট করতে স্যার। লোকমান হোসেন। ইয়েস স্যার। ফয়েজ ইবনে শাহিদ। ফয়েজ ইবনে শাহিদ নাই। আহনাফ মোত্তাকি সাব্বির। রাফাতুল ইসলাম। ইয়েস স্যার। উষা আক্তার। সমরেশ চন্দ্র কর্মকার। সাজিদুর রহমান। ইয়েস স্যার। তানজিন ইরফান চৌধুরী। রাদা রাফিন। ইয়েস স্যার। শোভন শিকদার। ইয়েস স্যার। এস এম সাইফুল আপন। এস এম সাইফুল আপন নাই। ও আছে স্যার, ওর ইন্টারনেটের সমস্যা স্যার। ও আছে স্যার। ঠিক আছে। আফরিন সুফিয়ান। ইয়েস স্যার। কাউসার আহমেদ সজল। ইয়েস স্যার। মেহেদী হাসান সাজ্জাদ। ইয়েস স্যার। জান্নাতুন নেশা। ইয়েস স্যার। শুভব্রত বিশ্বাস। ইয়েস স্যার। আব্দুল্লাহ মাহমুদ। ইয়েস স্যার। এই মাহমুদ। জি স্যার। কি অবস্থা আপনার বলেন তো? স্যার আগের ক্লাসগুলো করতে পারিনি স্যার, নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ করব স্যার। দ্যাটস গুড, দ্যাটস গুড, বাট মিস করছেন কেন? মাহমুদ স্যার কি ঝামেলা ছিল স্যার। আর যদি মিস না হয়, হ্যাঁ অনেক পিছে পড়ে গেছেন কিন্তু। পারবেন তো? ওকে। হ্যাঁ, ওভারকাম করতে পারবেন না? ইনশাআল্লাহ। ফ্রেন্ডদের হেল্প নিয়েন, আমাকে নক করে সমস্যা নেই। হ্যাঁ ওকে স্যার।
তারপর হচ্ছে আরমান খান, Yes, sir. শাকিল আহমেদ, Yes, sir. জাহিদুল হাসান, Yes, sir. এস এম সিরাজুল ইসলাম, কাউসার আহমেদ, Yes, sir. শেখ আবু জুবায়ের, মিনহাস আবেদিন সোহান, Yes, sir. বাদুন পারভেজ, Yes, sir. কাইয়ুমুজ্জামান পার্থ, Yes, sir. আসিফি আলম, Present, sir. নাইম, সাইমন হোসেন, Yes, sir. আব্দুল্লাহ অন্তর, প্রেজেন্ট স্যার। আবু সালাত লিমন, Yes, sir. মেহেদি হাসান, Yes, sir. আজহারুল ইসলাম, Yes, sir. রিয়াজ হোসেন, স্যার ওর নেট প্রবলেম, সেটে আইডি দিয়ে দিছে স্যার। আচ্ছা মামুন হোসেন, মামুন নাই, মামুন আছে? Yes. নেটের প্রবলেম করতেছে। আচ্ছা, ঠিক আছে না আচ্ছা, ওনাকে বলে দেন, দিয়ে দিছি। নাইমুর রহমান, মামুন আছে। দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। নাইমুর রহমান নাই, নাইমুর রহমান নাই না? স্যার সাইমন হোসেন দিছেন স্যার। দিছি। তারপর হচ্ছে নাজমুল হাসান, Yes, sir. সাজিদা সুলতানা, ইয়েস স্যার আছি। Yes, sir. এই নাইমুর আছেন? সাজিদা সুলতানা, Yes, sir. সারওয়ার মোর্শেদ, প্রেজেন্ট স্যার। আফসানা মিমি, Yes, sir. নাজিবা খানম, Present, sir. আরাফাত হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, প্রেজেন্ট স্যার। সুজন শেখ, Yes, sir. শিমুল চন্দ্র দাস, ইয়েস স্যার। সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত, Yes, sir. ওকে, কেউ তো বাদ নাই না? আমি দিয়ে দিয়েছি। স্যার 0 to 8 মিস করছি স্যার। 0 to 8 28 জি স্যার। তানজিন ইরফান জি চৌধুরী। স্যার। ওকে, আর কেউ আছেন? স্যার 022 স্যার 022 এই কোথায় ছিলেন সমরেশ? স্যার আমার স্যার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল স্যার, আমি ক্লাসে বারবার জয়েন করতেছিলাম স্যার। এরকম কিন্তু গুগল এক্সামের সময় কিন্তু হলে প্রবলেম হয়ে যাবে, একটু ঠিক করে ফেলেন এগুলো। হ্যাঁ, যদি প্রবলেম গুলো আছে। জি স্যার। শুধু এই সেমিস্টারের জন্য, পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তো অফলাইনেই যাব। হ্যাঁ, আচ্ছা, আর তো কেউ নাই না? Okay, all of you can leave. Allah Hafiz. Allah Hafiz. ভালো থাকেন।